আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে জামাত এত বড় বড় কথা বলে কি করে? কিসের অচল করবে? পড়া দেখা বাংলাদেশের মাটিতে আবার অচল পরিস্থিতি। বিএনপি যেটা করছে 100% ঠিক করছে। আওয়ামী লীগ কিন্তু এইভাবে সরাসরি সংসদে দাঁড়িয়ে জামাত রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার হতে পারেনি। পরীক্ষার খাতায় জয় বঙ্গবন্ধু না লিখলে, জয় বঙ্গবন্ধু লিখে না শুরু করলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতো। ফের নজিরবিহীন ঘটনা বাংলাদেশের সংসদ। কিরকম নজিরবিহীন? জামাতকে সামনে রেখে, জামাতের প্রতিনিধিদের সামনে রেখে তীব্র তীক্ষ্ণ আক্রমণ বিএনপি বুঝিয়ে দিল, প্রমাণ করে দিল এবং স্পষ্ট ভাষায় জামাতকে সমঝে দিলেন একাধিক বিএনপি সাংসদ। তারা বললেন, তারা তথ্য সহকারে প্রমাণ করলেন 1971-এর যুদ্ধের, মুক্তিযুদ্ধের বিরোধী যারা, তারা রাজাকার। যে বাংলাদেশের ইতিহাসে রাজাকার কারা, রাজাকারদের ভূমিকা কি, এই নিয়ে একের পর এক বিতর্ক, একের পর এক জল্পনা, একের পর এক তর্ক চলে। মূলত মিশনের টার্গেট জামাতরা। জামাত শিবিরের একাধিক অবস্থান বাংলাদেশকে মৌলতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার ভূমিকা একাধিক সমালোচনার মুখে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মাটিতে থেকে উপলব্ধি করেছি 1 বছর আগেও মোহাম্মদ ইউনূসের সময়কালে, মোহাম্মদ ইউনূসের হাত ধরে যে অন্তর্বর্তী সরকার চলেছিল, সেখানে মৌলবাদের বাড়বাড়ন্ত। সেখানে জামাত শিবিরের একের পর এক ভূমিকা বেশ নিন্দিত, ঘৃণিত গোটা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়। আওয়ামী লীগ এবং বিএনপি যাদের বরাবরই যাদের ভূমিকা রয়েছে দেশের মুক্তিযুদ্ধে, জামাত শিবির এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, 1971-কে অস্বীকার করতে চায়। এই 71-কে অস্বীকার করার ভূমিকা নিয়ে কেন্দ্র করেই বর্তমানে সংসদে তুমুল জামাত বিরোধী হওয়া। একের পর এক বিএনপি সাংসদদের তোপের মুখে জামাত প্রতিনিধিরা, তোপের মুখে এনসিপি ছাত্র নেতাদের প্রতিনিধিরা, তোপের মুখে এনসিপি প্রধান স্বয়ং একাধিক দুর্নীতি যাদের বিরুদ্ধে। তাহলে কি যে অভিযোগটা, যে বিতর্কটা সামনে আসছিল, বাংলাদেশকে ফের জামাতের দখলে চলে যাচ্ছে, বিএনপিকে কোণঠাসা করতে, বিএনপিকে সমাজ থেকে সরিয়ে দিতে, বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে জামাত শিবির ক্ষমতা দখল করতে চাইছে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করলো বিএনপি। সরাসরি জামাতকে আক্রমণ, এবং যখন আক্রমণ করা হচ্ছে, যখন নিশানা করা হচ্ছে, জামাত শিবিরের ভূমিকা নিয়ে যখন বারবার প্রশ্ন তোলা হচ্ছে, তখন সংসদে উপস্থিত রয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা জানি মুক্তিযুদ্ধে বিএনপির অবস্থান, বিএনপির ভূমিকা, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিভাবে বাংলাদেশের 71 পরবর্তী কাল এগিয়েছে, এটাও আমরা প্রত্যেকে জানি। একই সঙ্গে জানি জিয়া পরিবারের ভূমিকা, স্বাধীনতা সংগ্রামে জিয়া পরিবারের ভূমিকা। এমনই একটা পরিবারকে, এমনই একটা রাজনৈতিক দলকে বারবার কাঠগড়ায় তোলার যে অপচেষ্টা জামাত করছেন, জামাত যেভাবে বাংলাদেশকে মৌলতন্ত্রের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, পাকিস্তানের মতন শক্তির হাত ধরে জামাত যেভাবে বাংলাদেশে ফের অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন, এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন বিএনপির একাধিক সদস্য। এই বিএনপির ভূমিকা, জামাতকে সম্মুখ সমরে সঠিক জবাব দেওয়ার এই যে প্রক্রিয়া গত কয়েকদিন ধরে বাংলাদেশের সংসদে দেখা যাচ্ছে, এই সামগ্রিক বিষয় নিয়েই আজকে প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। অন্যান্য দিনের মতন রয়েছেন প্রথম কলকাতা ডেপুটিরা পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে প্রসঙ্গটি, যে বিষয়টি আজকে সব থেকে বড়, সব থেকে প্রাসঙ্গিক, জামাতের ভূমিকা। আমরা এর আগেও প্রথম কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, জামাত একটা ডুবোজাহাজের মতন। জামাত নিজেদের সংগঠন ধরে রেখেছিল, নিজেদের সংগঠন করেছিল, এবং তারা আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা উঠে এসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জয়লাভ করেছে, তাদের মতন তারা রাজনীতি করছিল। কিন্তু জামাতের ভূমিকা, জামাতের যে ইতিহাস, সেটা বারবারই বলে গণতন্ত্র প্রেমী, গণতান্ত্রিক বাংলাদেশে সব মানুষের কথা যে বাংলাদেশে বলা হয়, সেই বাংলাদেশে জামাতের ভূমিকা অনেকটাই নিন্দনীয়, অনেকটাই ঘৃণিত। তারা মৌলবাদকে সমর্থন করেছে, পাকিস্তানের ভূমিকাকে সমর্থন করেছে, 1971-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে। এতদূর ঠিক ছিল, এখনো অব্দি এতদূর পরিষ্কার ছিল, স্পষ্ট ছিল। এবার নতুন যে সরকার, বিএনপির সরকার যে হাত ধরে শুরু করেছে,
সেই সরকারকে, নতুন সরকারের কাজকে বন্ধ করার জন্য, নতুন সরকারকে স্তব্ধ করার জন্য যেন জামাত চক্রান্ত শুরু করেছে। আর এই চক্রান্তের অন্যতম শরিক হয়েছে ছাত্র নেতারা। যে ছাত্র নেতাদের হাত ধরে, যে ছাত্র নেতাদের দেখে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেটা যে কতটাই ভ্রান্ত, সেই ছাত্র নেতাদের ভূমিকা কতটা নিন্দনীয়, এই ছাত্র নেতাদের একাধিক দুর্নীতি যখন প্রকাশ্যে আসে, তখন সে কথাই বারবার স্পষ্ট হয়। মাত্র কয়েক মাসের দল গড়ে এই এনসিপিদের নেতাদের একের পর এক বিপুল সম্পত্তি এই দুর্নীতিরই অন্যতম প্রমাণ। এই জামাত এবং এনসিপির এই যে ভূমিকা, বাংলাদেশকে অবরুদ্ধ করার এই চক্রান্ত, এর বিরুদ্ধে এবার সরাসরি গণতন্ত্রের পীঠস্থান সংসদে দাঁড়িয়ে একের পর এক বিএনপি নেতা জামাতকে স্পষ্ট ভাষায় নির্দেশিকা দিয়েছেন, সমঝে দিয়েছেন। কিভাবে বলবেন এই যে বিএনপির এই ভূমিকাকে এইভাবে প্রকাশ্যে দেশের মানুষের জন্য, দেশের সংবিধানের জন্য, দেশকে রক্ষা করার জন্য এইভাবে মুখ তুলে সরাসরি জামাতকে হুঙ্কার দেওয়ার এই নজির, এই দৃষ্টান্ত বোধহয় বাংলাদেশের ইতিহাসে অনেক দিন পর দেখা গেল। কিভাবে বলবেন, কিভাবে দেখছেন এই বিএনপির ভূমিকাকে? রাজনীতিতে, গণতন্ত্রে, ভোটের বিচারে ম্যান্ডেট পাওয়ার পর কেউ যখন সংসদে গিয়ে পৌঁছয়, আর সেই সংসদে কেউ দাঁড়িয়ে সরকার পক্ষের কোনো মন্ত্রী বিরোধী পক্ষের কোনো ভূমিকা নিয়ে যখন প্রশ্ন তোলেন, ওটা তো আইন আদালত নয়। প্রমাণ কেন দেবে? কিসের ভিত্তিতে প্রমাণ দেবে? সে তার আচরণের মধ্য দিয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণিত করবে। কি নির্দোষ? কোর্টের কাঠগড়ায় না, তার জনসমর্থন, তার যৌক্তিকতা, তার চলন বলন। এটা মনে রাখতে হবে, 2024-এর 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, যারা এই সামনের সারিতে ছিলেন তারা একটা স্বৈরাচারী শাসনের ফলাফলের প্রেক্ষিতে এই আন্দোলন করেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাস মুছে ফেলে যদি কেউ বাংলাদেশকে নতুন করে গড়ার কথা ভাবে, তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ বাংলাদেশের মানুষের স্বকীয়তা, মানসিকতা, চেতনা 71-ও যা ছিল, 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচনেও কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। কিছু সংখ্যক হলেও হয়তো জামাতের পক্ষে কিছু ভোট পড়েছে। একটা বস্তায় একটা আলু পচলে তার পাশাপাশি দু একটা আলুতে পচন ধরে। আমি সরাসরি এইভাবেই কথাটা বলবো, কিন্তু সেই পচা আলুও একটা জায়গায় থমকে দেওয়া হয়। কেন থমকে দেওয়া হয়? সেটা সংসদে গিয়ে নিরীক্ষণ হয়, আলাপ আলোচনা হয়, বিতর্ক হয়। তারা তো প্রথম দিন থেকে নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলছে, সংসদের অধিবেশনের দিন তারা অসহযোগিতা করছে। সংসদে কেন গেছেন? মানুষের ম্যান্ডেট নিয়ে গেছে। তো আজকে বিএনপির সরকার যেটা সংসদে দাঁড়িয়ে বলছেন, এটাই তো বলার সময়। তারা তো প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর। দেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে তারা সংসদ পরিচালনার দায়িত্বে গেছেন। তারা যদি এখনো থমকে যায়, তাহলে কাজটা কিভাবে করবে? দেশের মানুষের প্রতি তো একটা সরকার পক্ষের দলের দায় বা দায়িত্ব থাকে। আজকে নাহিদ ইসলাম এত বড় বড় কথা বলছে, ম্যান্ডেট তারা কতটা পেয়েছে তারা প্রমাণ করে দেখাতে পারত। তাদের জনসমর্থন বিপুল সংখ্যক আছে। বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কথা ভোলা যাবে না। যারা আদর্শচ্যুত হয়েছে, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ তাদের ছুঁড়ে ফেলেছে। ম্যান্ডেট দিয়েছে কাকে? ধর্ম নিরপেক্ষ দলকে, বিএনপিকে। এক সময় দিয়েছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের পতন হয়েছে, মানসিকতার অবনতি হয়েছে, স্বৈরাচারী হয়েছে, স্বজন পোষণ করেছে। 2024-এর আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ দেখিয়েছে প্রথম সারিতে একজন কেউ থাকতে পারে। সংসারে যে বড় ভাই হয়, বাবা বৃদ্ধ হয়ে গেলে বড় ভাই সংসারে দায় দায়িত্ব পালন করে। সামনের সারিতে কাউকে একটা থাকতেই হয়। তার মানে বড় ভাইয়ের পাশে ছোট ভাইরা, মেজ ভাইরা, বড় ভাইরা, পরিবার আর কেউ পাশে থাকেন, এটা হতে পারে না। তো স্বাভাবিকভাবে যখন কোনো কিছু নিরীক্ষণ করা হয়, কে সামনের সারিতে ছিল, কেন ছিল, একেই আসন দাও, তার পিছনে কোনো দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে। আজকে কেন বলা হচ্ছে 18 মাসের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আসলো, তারা যদি সাধু পুরুষ হতো, তারা যদি ধর্মনিরপেক্ষকে সমর্থন করত, নতুন প্রজন্ম, আরে নতুন প্রজন্মের কি আছে? যে প্রজন্ম আজকে হচ্ছে আগামী শেষে অতীত হবে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের ইতিহাসকে তো ভোলা যাবে না, বিএনপিকে তো ভোলা যাবে না, আওয়ামী লীগকে তো ভোলা যাবে না। আওয়ামী লীগকে ভুলতে হয়েছে কেন? তারা আদর্শচ্যুত হয়েছে। আজকে বিএনপিও যদি আদর্শচ্যুত হয়, তাদেরও উৎখাত করা হবে। বাংলাদেশের মানুষ তাদের নিজের স্বকীয়তায় দাঁড়িয়েছে, 71-এ দাঁড়িয়েছে,
15 বছরের অপশাসন দেখেছে, 15 বছরের অপশাসন দেখে তারা 2024 ঘটিয়েছে। তারপরে 2026 এসে তারা নির্বাচন দিয়ে তাদের মানসিক চেতনা, স্বকীয়তা, তারা যে ধর্মনিরপেক্ষ তার বাজি রেখে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছে। গোটা বিশ্ব সেটা দেখেছে। আজকে জামাত এত বড় বড় কথা বলে কি করে? কিসের অচল করবে? ওরা দেখাক বাংলাদেশের মাটিতে আবার অচল পরিস্থিতি। আমার গায়ে কাটলে রক্ত লাল, রফিকের গায়ে কাটলে রক্ত লাল, সেই দিক থেকে বাংলাদেশকে বিচার করতে হবে, ভারতকেও সেইভাবে বিচার করতে হবে। কোন ধর্মীয় মৌলবাদ, কোন ধর্মীয় হিন্দুত্ববাদ পৃথিবীতে স্থান পাওয়ার নয়, এটা বুঝতে হবে জামাত শিবিরকে। বিএনপি যেটা করছে 100% ঠিক করছে। বাংলাদেশের মানুষের জীবন যাপনকে একটা স্থিতিশীল সুন্দর আগামীর বাংলাদেশ দেওয়ার জন্য এটা তাদের বুঝতে হবে। 12 মাস অচল হতে পারে না, হরতাল একদিন হতে পারে। হরতাল আন্দোলনের অবশ্যই হাতিয়ার, কিন্তু সেই হরতাল মানুষের জীবনকে সুন্দর করার একটা হাতিয়ার, মানুষের জীবনকে অচল করে দেওয়ার নয়। একদমই পরমাশিস, যে প্রসঙ্গটা আবার উঠে আসে আর কি, জামাতদের ভূমিকা। প্রথম বোধহয় এই জামাতের ভূমিকাকে, যেভাবে জামাতরা এগোচ্ছে তাকে কড়া ভাষায় নিশানা করার সাহস দেখিয়েছিলেন ফজলুর রহমান। ফজলুর রহমান কি সংসদে বলেছিলেন আমরা একটু শোনাবো আমাদের দর্শকদের। এই আলবদর রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। ফজলুর রহমানের এই যে সরাসরি নিশানা, এটা বোধহয় অনেকদিন আগে দরকার ছিল। জামাত শিবিরের যেভাবে বারবার সংসদকে অচল করা, দেশকে স্তব্ধ করা, দেশের মানুষকে ক্ষতি করার, দেশের মানুষকে বঞ্চিত করার হুঙ্কার, এটা বোধহয় কোনো গণতন্ত্রের পীঠস্থানের কোনো দেশ মেনে নিতে পারে না। একই সঙ্গে মানতে পারে না দেশের ইতিহাসকে যদি কোনো দল অস্বীকার করে। ফজলুর রহমান বারবার বলেছেন, তার ভাষণে বারবার বলেছেন, তিনি যেমন আওয়ামী লীগের কাজকে নিন্দা করেছেন, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন 2008 সালের পর থেকে চলতে থাকা আওয়ামী লীগের চুরি, জোচ্চুরি, জালিয়াতি, ধান্দাবাজি নিন্দা করেছেন, প্রখর সমালোচনা করেছেন। একইভাবে রাজাকারদের ভূমিকা, 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করার এই সাহসকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন। এই যে 71-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে, কোনো গণতান্ত্রিক প্রেমী মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারেন না। রাজাকাররা অস্বীকার করেন, জামাতরা অস্বীকার করেন, এটা আমাদের লজ্জা লাগে বলতে। আওয়ামী লীগ কিন্তু এইভাবে সরাসরি সংসদে দাঁড়িয়ে জামাত রাজাকারদের বিরুদ্ধে সোচ্চার হতে পারেনি। যে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক কথা বলা হয়, তিনি নাকি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের ইতিহাসকে ভালোবাসেন। এমনকি যে অভিযোগ বারবার শোনা গিয়েছে, পরীক্ষার খাতায় জয় বঙ্গবন্ধু না লিখলে, জয় বঙ্গবন্ধু লিখে না শুরু করলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতো। এইরকম একটা ভাবে বঙ্গবন্ধুকে কাজে লাগিয়ে সরকারে টিকে থাকার যে ঘৃণ্য চক্রান্ত শেখ হাসিনার দলবল করেছিলেন, এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিলেন। আবার একই রকম ভাবে মানুষ গর্জে উঠবেন 71-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে। বাংলাদেশের জন্য, দেশকে স্বাধীন করতে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন বঙ্গবন্ধু প্রাণ দিয়েছেন, তেমন জিয়া পরিবারের প্রতিটি মানুষের মৃত্যু, প্রতিটি মানুষের ত্যাগ অস্বীকার করা যায় না। এই জিয়া পরিবারেরই এক ছেলে যখন আজকে দেশের প্রধানমন্ত্রী, দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা করছেন, অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে ভেঙে পড়া ভঙ্গুর একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন রাজাকার জামাতদের এই ভূমিকা এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে নতুন ছাত্রদের এই ঘৃণ্য অবস্থান বোধহয় বাংলাদেশের ইতিহাসে ফের এক কালো মেঘ। এই কালো মেঘকে ধ্বংস করার জন্য, কালো মেঘকে উড়িয়ে দেওয়ার জন্য এবার পথে নামছেন সরাসরি বিএনপি সদস্যরা। প্রকাশ্যে হুমকি দিয়েছে, প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন, এইভাবে চলতে পারে না। যে জামাত সংসদের শপথ অনুষ্ঠানকে বয়কট করে, দেশের স্বাধীনতাকে অস্বীকার করে, যে জামাত দেশের জাতীয় সঙ্গীতকে অস্বীকার করে, তাদেরকে সমঝে দেওয়ার বোধহয় এটা দরকার ছিল, এটা প্রয়োজন ছিল। এই প্রয়োজনীয়তাই প্রকাশ্যে গলা উঁচিয়ে বলার সাহস দেখিয়েছেন বিএনপি সদস্যরা। কি বলবেন আজকে জামাতকে সমঝে দেওয়ার যে ফলাফল দেখিয়েছে, সাহস দেখিয়েছে, সেটা কিন্তু 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়েই এইটা
প্রকাশিত। এই ফলাফল পাওয়ার পর যারা সংসদে গেছেন সরকার গঠন করতে, আর তো দেরি নেই, আর তো দেরি করা উচিত না। কেন 2024-এর 5ই আগস্ট বাংলাদেশের দায়িত্বশীল, অপমানে থেমে থাকা 15 বছর নির্যাতিত বিএনপি সেটা নিরীক্ষণ করেছে বাংলাদেশে কি হচ্ছে। একদিকে আওয়ামী লীগ পরাক্রমশালী ভাব দেখিয়ে তারা সবকিছু নিজেদের মতন খাতায় বঙ্গবন্ধু লিখতে হবে, যে আদর্শে দেশ গঠন হয়েছিল সেই আদর্শ থেকে বেরিয়ে এসে বিপণন পরিণত করেছে মুক্তিযুদ্ধের আদর্শকে। সেটা কিন্তু বিএনপি নিরীক্ষণ করতে পেরেছে চুপসে গিয়ে। সে সংসদে যেতে চায়নি, ভোটে অংশ নিতে চায়নি, যে কোন অরাজকতার পরিবেশ বাংলাদেশ দেখছে। সেই জায়গা থেকে কিন্তু এক কথায় ধুনো পেয়েছে জামাত শিবির। সেই জন্য তারা কিছুটা হলেও বর্ডার অঞ্চল এরিয়াতে বিভেদকামী পরিবেশের মধ্য দিয়ে কিছু সমর্থন পেয়েছে, কিন্তু বাংলাদেশের তো এটা পরিচয় নয়। একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর দেরি করা যাবে না। আমরা ভিড় বাসে যখন উঠি, ভিড় বাসে ওঠার পরেও আমরা কিছু ধরে দাঁড়ানোর চেষ্টা করি। তো বিএনপিকে এখন সাংবিধানিক ভাবে দেশ গঠনের সরকারের দায়িত্ব তারা এসছে, সাংবিধানিক ভাবে সবকিছু করবে। চাপ কিসের সংস্কারের চাপ? বাংলাদেশের মানুষ তো সংস্কার করেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তার নিটফল আরো পিউরিফাইড কি গণতন্ত্রের উৎসব। সরকার সাংবিধানিক ভাবে সংসদে সিদ্ধান্ত নেবে, কিসের চাপ? কেন অসহযোগিতা? কেন নিচুতলার এখনো সংঘর্ষ বাঁধিয়ে রাখা? যারা নিচুতলার সংঘর্ষ বাঁধাচ্ছে তারা তো বাংলাদেশের নাগরিক, সেখানে কেন প্ররোচনা দিচ্ছে জামাত শিবির? তো সেই জায়গাগুলো যদি এখন বিএনপির দায়িত্বশীল সংসদ সদস্য পদাধিকারীরা তারা যদি খুব তাড়াতাড়ি দেশ গঠনের ক্ষেত্রে সাংবিধানিক ভাবে সংসদে সবকিছু ইমপ্লিমেন্ট করে, সাহসের বিরাট পরিচয় দেবে তারা। জিয়াউর রহমানের পরিচয় দেবে তারা। কেন? তাদের রক্তে মুক্তিযুদ্ধের রক্ত আছে। গোটা পৃথিবীর উন্নয়নশীল দেশ যেখানে মুসলিম কান্ট্রি, তারা কি ধর্মীয় মৌলবাদ দিয়ে দেশ চালায় না। কেন তাহলে আজকে দুবাই এতটা এগিয়ে গেছে? ভাবতে হবে, খোলা মনে ভাবতে হবে। কোনো হিন্দুত্ববাদ না, গোড়া হিন্দুত্ববাদও যেমন থাকবে না, গোড়া মৌলবাদও থাকবে না, পৃথিবীতে মুছে যাবে। সকলে আমরা সমান বিশ্ব নাগরিক। জামাত শিবিরকে এটা বুঝতে হবে। একদমই পরমাশিস, আমরাও চাই সুষ্ঠু বাংলাদেশ, গণতান্ত্রিক ভাবে এগিয়ে চলা এক বাংলাদেশ। আওয়ামী লীগ যখন তাকে একটা দেশটাকে পতনের দিকে, দেশটাকে একটা আর্থিক দৈন্যদশার দিকে নিয়ে যাচ্ছিল, তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছিলেন। একই রকম ভাবে নতুন সরকার যখন আস্তে আস্তে বিভিন্ন বাধা কাটিয়ে দেশটাকে সংগঠিত করার চেষ্টা করছে, তখন জামাত এবং এনসিপি হাতে হাত মিলিয়ে তার চক্রান্ত শুরু করেছে। বিভিন্ন বিদেশি শক্তির সাহায্যে, বিদেশি শক্তির মদতে জামাত যেন বাংলাদেশকে আবার অশান্ত করার চেষ্টা করছে। সংসদে দাঁড়িয়ে একের পর এক বিএনপি নেতা তার তীব্র প্রতিবাদ করেছেন, সমঝে দিয়েছেন, সতর্ক করেছেন। আর আমরাও আজ জামাতকে সতর্ক করছি। জামাতকে কাছে আমাদের অনুরোধ থাকছে, দেশকে অচল করবেন না। আমরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য, গণতন্ত্রের প্রেমী মানুষের জন্য কাজ করি, কথা বলি। বাংলাদেশের গণতন্ত্র যদি সামান্যভাবে নষ্ট হয়, তাহলে প্রতিবেশী ভারতের, প্রতিবেশী পশ্চিমবঙ্গের গণতন্ত্র, প্রতিবেশী পশ্চিমবঙ্গের অবস্থান, সুস্থির অবস্থান নষ্ট হবে। কারণ দুই বাংলা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলছে। কোনোভাবেই জামাত বা অন্য কোনো শক্তির এমন কোনো চক্রান্ত আমরাও মানব না। সুষ্ঠু বাংলাদেশ চলুক, গণতন্ত্র প্রেমিক বাংলাদেশ চলুক, এটাই, এবং বাংলাদেশের প্রতিটি মানুষ হাসিতে আনন্দে দিন কাটাক, এটাই আমাদের একমাত্র অন্যতম প্রধান লক্ষ্য। তাই বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল যখন এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে গর্জে ওঠেন, সেটা সংসদে হোক, সেটা রাজনীতিতে হোক, সেটা যেখানেই হোক, আমরা তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। যে কোনো ভাবে বাংলাদেশকে সুস্থ রাখার যে কোনো পদক্ষেপকে আমরা সমর্থন করব। আজ তার এ পর্যন্তই। আমরা আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনার সহমত, কোনটা বিরুদ্ধ মত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। একই সঙ্গে জানান আপনাদের মতামত, আপনাদের বাংলাদেশের আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জানান এই যে বর্তমান অবস্থান চলছে। সেদিনও একজন বাংলাদেশের ব্যবসায়ী বলছিলেন ব্যবসা করতে পারছেন না,
জামাত এবং বিভিন্ন বিরোধী শক্তির জন্য বাংলাদেশে ব্যবসা করতে পারছেন না। বাংলাদেশের ব্যবসায়ী, বাংলাদেশের মানুষ, আমাদের কোনো ভারতীয় নন, কোনো বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি নন, বাংলাদেশের বাঙালি, ঢাকায় অবস্থানকারী বাঙালি বলছেন জামাতের বিরোধিতার জন্য ব্যবসা করতে পারছি না, অকারণে দেশকে অচল করার চক্রান্ত করছে। বাংলাদেশের মানুষ বলছেন। এই অপচেষ্টার বিরুদ্ধে আপনারা কারা কারা বিরুদ্ধে কারা কারা এগিয়ে চলেছেন, কারা কারা প্রতিবাদ তুলতে চাইছেন আপনাদের জন্য, আমাদের দেশের জন্য নয়, ভারতের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য নয়, বাংলাদেশকে বাঁচানোর জন্য, তারাও কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।